আমি অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকি। সকাল ৮টায় যাই, আবার রাত ১০টায় বাসায় ফিরি। এমন হয় মাঝে মাঝে রাত ১২টা বেজে যায়। আমার স্ত্রী শিমলা একা একা বাসায় থাকে। একদিন রাতে আমার ফিরতে দেরি হয়েছিল। বাসায় এসে স্ত্রীর অবস্থা দেখে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কিছুক্ষণ অবাক হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। বিপুলের নিরপেক্ষ মুডটা খারাপের দিকে মোড় নিল। এসব বিষয় কেউ না ভাবতে চাইলেও ভাবনাগুলো যেন জোর করে মাথায় ভর করতে চায়। খুব মেজাজ খারাপ আর বিরক্তি লাগছিল। মেজাজ গরম করে বিপুল বলল, কি গো, কি করছো? তার বউ উত্তর দিল, এই তো তোমার ডিম ভাজি, প্রতিদিন রাতে ডিম ভাজি খাওয়া, এটা কেমন অভ্যাস ধরেছ? হ্যাঁ, আর করতে পারবো না এসব, বুঝছো? ভালো লাগে না? বিরক্তি নিয়ে অনর্গলে বলে গেল শিমলা। মানে বিপুলের বউ? বিপুল বলল, তোমার ফোনে কেউ কল করেছিল। শিমলা বলল, কখন? বিপুল বলল, এখনই, একটু আগে। শিমলার মুখে আতঙ্ক লুকানোর অভিনয় লক্ষ্য করতে পারল বিপুল। শিমলা হাসির ভান করে মুখে ভাত তুলে দিয়ে বলল, কি গোকে ফোন দিয়েছিল? আর কি বলল? বিপুল বলল, দেখো তো নাম্বারটা চিনো কিনা। আর এই নাম্বারটা কার? শিমলা বলল, কি হয়েছে বলবা তো? না, আমি তো এ নাম্বারটি চিনি না। তুমি আমার সাথে এমন করছো কেন? আর এ আসার থেকে, ফোন আসার পর থেকেই দেখছি তোমার মোড অফ। কি বলেছে একটু বলবা? শিমলা বলল, ছেলেটি আমি ফোন রিসিভ করতেই বলে উঠল, হ্যালো শিমলা, কি করছো তুমি? কতবার তোমাকে ফোন দিচ্ছি, রিসিভ করছো না কেন? কেন, কাল দেখা হওয়াতে তুমি আমার প্রতি রাগ করেছ? নাকি তোমার সাথে আমি ভুল করছি? ভুল হলে বলো, ক্ষমা চেয়ে নিব। তাও আমার সাথে কথা বলো। এইটুকু বলে ছেলেটা ফোনটা কেটে দিল। বিপুল বলল, এইসব কি হচ্ছে শিমলা? আমি তোমাকে কত বিশ্বাস করতাম, আর তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে। শিমলা বলল, বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। হয়তো ছেলেটা রং নাম্বারে ফোন দিয়েছে। শিমলা বলল, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। তারপর বিপুল এটাকে স্বাভাবিক মনে করল। ভাবল হয়তো রং নাম্বার। বিপুল এমনিতেই কিছু মনে করত না, কিন্তু শিমলার ভঙ্গিতে কিছু মনে করতে বাধ্য করছে। তারপরেও বিপুল সবকিছু স্বাভাবিকই ধরে নিতে চাইল। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ক্লান্তিকর অফিস করে বাসায় ফেরে বিপুল। ছুটির দিনগুলো ছাড়া তাতে কি? তার ইনকাম মোটেই কম নয়। বিলাসবহুল জীবনযাপন করেও মোটা অঙ্কের সঞ্চয় রাখা যায় অনায়াসেই। শুধু সময় পাওয়া যায় না, এটাই সমস্যা। যখনই সময় পাওয়া যায় তখনই শিমলাকে নিয়ে ঘুরতে বের হয় বিপুল। নিজের যোগ্যতার চাকরিটা পেয়ে শিমলাকে বিয়ে করেছিল সে 3 বছর আগে। প্রেমের বিয়ে। যেমন তাদের মানায় তেমনি তাদের আন্ডারস্ট্যান্ডিং। যেন একজন শুধুমাত্র আরেকজনের জন্যই। অফিসের কাজ করতে করতে হঠাৎ কাল রাতে ফোনের কথাটা মনে পড়ে গেল বিপুলের। অনেকটা ভুলেই গিয়েছিল সে। এই ভাবনাগুলোর মাথাচাড়া দেওয়ার ক্ষমতা প্রবল। আচ্ছা শিমলা সত্যি সত্যি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে না তো? যদি এমনই হয় তাহলে কি হবে তার ভালোবাসার? কি হবে বিপুলের ভবিষ্যৎ? আমায় ছেড়ে কি শিমলা চলে যেতে পারে অন্য কারো সাথে? দূর, কি সব ওলট পালট ভাবনা। শিমলা মোটেও সেরকম নয়। তাকে বিপুল ভালোভাবেই চেনে। শিমলা যে বিপুলকে খুব ভালোবাসে তা বিপুল ভালোভাবেই জানে। সে কখনোই বিপুলকে ছেড়ে যেতে পারে না। এসব ভেবেই নিজেকে ঠিক রাখতে চায় বিপুল। শিমলা রান্নাঘরে। আজও বিপুল হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসল। আজ শিমলার ফোনটা টেবিলের উপর নেই। ফ্যানটা যে শিমলার হাতে তা ফোনের শব্দ শুনে বুঝতে পারল বিপুল। শিমলা ফোনটা কেটে দিল, তাও স্পষ্ট বোঝা গেল। বিপুল আর নিজেকে ঠিক রাখতে চাইল না। তাকে ব্যাপারটা বুঝতেই হবে। বিপুলের চোখে আজ ঘুম নেই। সে খেয়ালও করল যে শিমলার মধ্যে পরিবর্তন এসেছে। কতবার বিপুলকে মিস করেছে সেটাও গুনে রাখত শিমলা। এসব শুনে মন ভরে উঠত বিপুলের। সে শিমলার প্রতি ভালোবাসার দীর্ঘশ্বাস ফেলত, চোখ বন্ধ করে। এখন আর তা হয় না। বিপুল তাতে অন্য কিছু ভাবেনি, কিন্তু এখন ঘটনাগুলো তাকে অনেক কিছুই ভাবাচ্ছে। শিমলা ঘুমিয়ে পড়েছে। বিপুল বালিশের কাছে থেকে শিমলার ফোনটা হাতে নিল। অনেকদিন হলো হাতে নেওয়া হয়নি ফোনটা। কল লিস্টটা একদম খালি, ব্যাপারটা স্বাভাবিক নয়। ইনবক্সে গিয়ে আটকে গেল বিপুল। ছেলেটার নাম রমশেদ খান।
রমশেদ খান আর শিমলার কিভাবে পরিচয় হলো তা বোঝা যাচ্ছে না মেসেজগুলো দেখে। আগের অনেক মেসেজই ডিলিট করা হয়েছে। বিপুল সবগুলো মেসেজ পড়তে থাকলা। গত কয়েকদিনে ৩ থেকে ৪ বার কথা হয়েছে ওদের। এই দেখা করাতে দুজন দুজনের প্রতি আরও দুর্বল হয়ে পড়েছে। বিপুল সবচেয়ে অবাক হলো সেই মেসেজটা দেখে, যেখানে শিমলা রমশেদ খানকে বলেছে একদিন বাসায় এসে দেখে যাও, কত সুন্দর বাসা আমার স্বামীর। কিন্তু রমশেদ খান বাসাতে আসতে চায় না। সে চায় শিমলা যেন সবকিছু ছেড়ে তার কাছে চলে যায়। আর পড়তে পারছি না বিপুল। খুব সন্তর্পণে সেগুলো সরে দিতেই চোখ ভেঙে পানি আসলো বিপুলের। মায়াবী মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে। তবুও তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মোবাইলের মেসেঞ্জারে লেখাগুলো দেখে সারা রাত আর আমার ঘুম নেই। মনে মনে ভাবলাম, মানুষ কিভাবে এত অভিনয় পারে। এইভাবে সকাল হয়ে গেল। শিমলা বলল, কি ব্যাপার, আজ অফিসে গেলে না? বিপুল বলল, ছুটি নিয়েছি। ভালো করিনি। শিমলা বলল, ও আচ্ছা, হ্যাঁ ভালো করেছ। বিপুল বলল, চলো ঘুরে আসি আজ দূরে কোথাও। কত সুন্দর মেঘলা দিন আজ। আগের মতো খুশিটা শিমলার মধ্যে লক্ষ্য করা গেল না। খুশি হওয়ার ভান করেই সে বলল, হ্যাঁ চল। এই জায়গাটাতে বিপুল আর শিমলার প্রথম ভালোবাসার সাক্ষাৎ হয়েছিল। এতদিনে আসা হয়নি আর। আজ শিমলাকে এখানেই নিয়ে এসেছে বিপুল। পাশেই নদী, প্রচুর বাতাস, তার উপর আজ রোদও নেই। একটা সুন্দর দাঁড়ানোর জায়গা। কিন্তু শিমলার মুখে মেঘলা আনন্দের ছাপ। বিপুল বলল, তুমি কি ভালো আছো শিমলা? শিমলা বলল, কেন? দেখতেই তো পাচ্ছ তোমার সাথে ঘুরতে এসেছি, তাও আবার এমন একটি জায়গায়, ভালো থাকবে না? বিপুল বলল। অকপটেই উত্তর দিল শিমলা। বিপুল বলল, রমশেদ খান কে? ভীতি আর বিস্ময় নিয়ে আটকা আটকা গলায় শিমলা বলল, রমশেদ খান? রমশেদ খান কে? যা আমি জানি তা কেন অয়থা লুকোনোর চেষ্টা করছে শিমলা? কি লাভ তাতে? এসব বলতেই শিমলার সামনেই বিপুলের চোখ ভরে উঠল। শিমলা আর কিছু বলতে পারল না। সে মাথা নিচু করে থাকল। শিমলা, আমার দোষটা কি বলতো? কি দোষ আমার? আমি তোমাকে ভালোবাসি শিমলা। তুমি আমার ভালোবাসাকে এইভাবে অপমান করলে। এইভাবে কিভাবে পারলে তুমি শিমলা? যে চোখের পানি মুছলে আবার পানি আসবেই, সে পানি মুছে কি লাভ? তাই চোখের পানিগুলো চেহারা বয়েই নামতে থাকলো বিপুলের। শিমলা পাথর হয়ে আছে। এই জায়গাতে দাঁড়িয়েই তুমি আমায় কথা দিয়েছিলে, ভুলে গেছ? তুমি বলেছিলে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি আমাকে ছেড়ে যাবে না কখনোই, মনে পড়ে শিমলা? কথাগুলো বলতে বলতে অনেকবার আটকে গিয়েছিল বিপুল। তার কান্না তাকে আটকিয়েছে। বিপুলের কান্নায় শিমলাও পারল না নিজেকে ঠিক রাখতে। শিমলাও ছেড়ে দিয়েছে চোখের পানি। বিপুল এগিয়ে এসে শিমলাকে বলল, কাঁদছে কেন তুমি? তুমি ভেবো না আমি তোমাকে এখন ভালোবাসি না শিমলা। তুমি আমার কাছে সবসময়ই তেমনই, যেমন ছিলে। যা হবার হয়ে গেছে শিমলা, প্লিজ তুমি ফিরে আসো। প্লিজ শিমলা। শিমলা তার কান্নাকে আর সামাল দিতে পারল না। বিপুলের কাছে গিয়ে কেঁদে উঠল শিমলা। দুজনের সেই দৃশ্যটা মনে হয় শুধু উপরে আকাশটা দেখে হেসেছিল। হয়তো মেঘগুলো দূর থেকে দেখছিল তাদের এই অনুপ্রেরণামূলক দৃশ্য। তারপর তারা বাসায় চলে আসলো। পরের দিন বিপুল অফিসে চলে গেল। অফিসে অনেক কাজের চাপ ছিল। বাসায় ফিরে শিমলাকে দেখবে বিপুল, এটাই কেন জানি খুব আনন্দের বিষয় মনে হচ্ছে আজ। শিমলা তার ভুল বুঝতে পেরেছে। সে কখনোই এমন ভুল আর করবে না। কাল রাতে এ কথাই বলেছে শিমলা। কাজের চাপ বেশি থাকলেও তা আজ ক্লান্ত করতে পারেনি বিপুলকে। বিপুল বাড়িতে যাওয়ার আগে মার্কেট থেকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে নিল, ঠিক যেন বিয়ের শাড়ি। শিমলা খুব খুশি হবে। ঘরে ঢুকে ব্রিফকেসটা রাখতে রাখতে বিপুল শিমলাকে ডাকছে, দেখো তার শাড়িটা কেমন? কই গেলে শিমলা? কি ব্যাপার? কোনো ঘরেই শিমলা নেই। দরজাটাও তো খোলা ছিল। বাসার নিচে দারোয়ানের কাছে চলে গেল বিপুল। দারোয়ানকে বিপুল বলল, তোমার ম্যাডাম কই? দারোয়ান বলল, স্যার উনি তো বাইরে গেছেন সেই দুপুরে। দুই হাতে দুইটা বড় বড় ব্যাগ ছিল। বিপুল বলল, কিছু বলে গেছে? দারোয়ান বলল, জি স্যার। ম্যাডাম বলল যে উনি রমশেদ খান নামে কারো কাছে যাচ্ছে, আর আপনি যেন তাকে না খোঁজেন। মাথা নিচু করে আটকে আটকে বলল দারোয়ান।
শিমলার সব নম্বরে ফোন দেওয়ার চেষ্টা করলেও সব বন্ধ। আর কিছু বাকি থাকলো না বুঝার। সব পরিষ্কার। ঘরে গিয়ে নিঃস্ব মানুষের মতো শুয়ে পড়ল বিপুল। মনে অনেক কষ্ট নিয়ে বিপুল বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগল। বিপুল মনের কষ্টে বলতে লাগলো, শিমলা, জানি না কোনো অপরাধে তুমি আমায় ছেড়ে চলে গেছ, আমাকে খুব অসহায় করে। যাক, তোমাকে এত কিছু করার পরেও যেহেতু তুমি আমাকে ছেড়ে চলে গেছ, তাহলে তোমাকে আর আমি খুঁজব না। যত কষ্টই হোক আমি রাখার চেষ্টা করব। এইভাবে বিপুল রাতের অন্ধকারে একা একা কাঁদতে শুরু করল। বিপুলের কাছে মনে হলো যেন রাতের মতো তার পুরো জীবনটাই অন্ধকার হয়ে গেছে। অপরদিকে শিমলা রমশেদ খানের সাথে সুখের ঘর বাঁধার স্বপ্ন বুনছে। ভালোই ছিল রমশেদ খানের সাথে। রমশেদ খানের সাথে 3 মাস ঘর করার পর হঠাৎ একদিন দেখল রাতে আর রমশেদ খান বাসায় আসেনি। রমশেদ খানের মোবাইলে শিমলা ফোন দেয়, ফোন বন্ধ। এদিকে রমশেদ খানও গ্রামের বাড়ির ঠিকানাও শিমলা জানে না। অনেক কষ্ট করে শিমলা রমশেদ খানের গ্রামের বাড়ির সন্ধান নেয়। রমশেদ খানের গ্রামের বাড়িতে গেলে রমশেদ খানের বাবা, মা, ভাই, বোন সবাই মিলে দূর দূর করে শিমলাকে তাড়িয়ে দেয়। আর তার বলে দেয় যে রমশেদ খান বিদেশ চলে গেছে। সেই যে রমশেদ খান বিদেশ চলে গেছে, শিমলার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। কিন্তু এটা ছিল রমশেদ খানের অভিনয়। শিমলার বাবার অনেক সম্পত্তির মালিক। সেই লোভে রমশেদ খান শিমলার বাপকে বন্দী। সেই ব্যাপারটা পরে বলছি, সব জানতে পারবেন। ঠিক এই মুহূর্তে শিমলা কি করবে বুঝে উঠতে পারছে না। খাওয়া দাওয়া নেই, পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর মনে মনে শিমলা ভাবছে কোনো মুখে তার প্রথম স্বামী বিপুলের নিকট মুখ দেখাবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ল। তখন লোকজন তাকে একটা হাসপাতালে ভর্তি করে তাকে সুস্থ করে তুলে। শিমলার যখন জ্ঞান ফিরল তখন সে চিৎকার করে বিপুলকে ডাকতে লাগল, আমার স্বামী কোথায়, আমার স্বামীকে তোমরা এনে দাও। পাগলের মতো কাঁদছে আর বলছে। ততক্ষণে মনে পড়ল শিমলার, না, আমি আমার স্বামীর কাছে যাব না। স্বামীর কাছে যাওয়ার আগে আমি প্রতিশোধ নিব। আমার সাথে যে প্রতারণা করল তার শাস্তি অবশ্যই পেতে হবে। শিমলা থানায় গেল, রমশেদ খানের বিরুদ্ধে জিডি করল। রমশেদ খানকে পুলিশের কর্মকর্তারা তাকে নোটিশ দিল। রমশেদ খানকে জেলে যেতে হলো। এই দিকে শিমলা নিজের কাছে হেরে গেল। শিমলা নিজেই ওপারে চলে গেল। তার স্বামী বিপুল তাকে খুঁজতে লাগল। হঠাৎ দেখল তার শিমলা লাশ হয়ে রাস্তার পাশে পড়ে রইল। বিপুল চিৎকার দিয়ে কাঁদতে লাগল আর বলতে লাগলো, তোমার সমস্ত অপরাধ আমি মেনে নিতে পারতাম শিমলা, তুমি কেন চলে গেল আমাকে ছেড়ে? হঠাৎ লক্ষ্য করলাম শিমলার হাতের মুঠোয় একটা চিঠি। বিপুল চিঠিটা হাতে নিয়ে দেখল চিঠিতে লেখা ছিল, তুমি আমায় ভুল বুঝো না, আমি কোনো অপরাধ করিনি। রমশেদ খান আমার বাবার সম্পত্তির উপর লোভ ছিল, তাই সে তোমার সাথে ব্যবহার খারাপ করতে বাধ্য করেছে রমশেদ। আর তাই আমার বাবাকে আটকিয়ে রেখে আমায় ফোন দিয়ে বলেছিল, তোর বাবাকে বাঁচাতে চাইলে তুই তোর স্বামীর কাছ থেকে চলে আয়। আমাকে ঠিক 2 দিন সময় দেওয়া হয়েছিল। 2 দিনের ভিতরে তার কাছে না গেলে আমার বাবাকে মেরে ফেলবে। আমি কোনো উপায় না পেয়ে তোমাকে না জানিয়ে রমশেদ খানের কাছে চলে গেলাম আমার বাবাকে বাঁচাতে। রমশেদ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি মেনে না নিয়ে তাকে চড় মেরেছিলাম। তারপর আমার বাবা এবং আমাকে শাস্তি হিসেবে 3 মাস বন্দি করে রেখেছিল। আর সবাই ভাবছে আমি রমশেদ খানকে বিয়ে করে সংসার করছি। মূল তো এসব মিথ্যা। আমি রমশেদ খানের সাথে সংসার করিনি। আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আমি তোমার মা হতে চলেছিলাম, রমশেদ খানের নয়। কিন্তু সমাজ তো আমার কথা কিছুতে বিশ্বাস করবে না। আর তাই বেঁচে নিলাম সহজ পন্থা, চলে গেলাম দুনিয়া ছেড়ে। আমাকে তুমি ক্ষমা করে দিও। ইতি, তোমার শিমলা। চিঠির লেখা পড়ে আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমি এখন বাঁচব কি নিয়া তুমি বলো, এই শিমলা বলো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। কে কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল। আমরা একসাথে অনেকক্ষণ। আমার নাম লিজা, আর আমি আমার খালাতো ভাই রিয়াজের গল্প বলতে যাচ্ছি। ছোটবেলা থেকেই আমরা খুব কাছের ছিলাম।
একসাথে খেলা করা, গল্প করা আমাদের প্রতিদিনের জীবনের অংশ ছিল। আমার ভাই হলেও রিয়াজের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে। এক সময় আমরা প্রায় খালার বাড়িতে দেখা করতাম। সেখানে উঠানে আমরা খেলতাম, কথা বলতাম আর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। ছোটবেলা থেকেই রিয়াজ একটু শান্ত, গভীর চিন্তার মানুষ ছিল, আর আমি ছিলাম একটু চঞ্চল, প্রাণবন্ত। একদিন দুপুর বেলায় সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি আর রিয়াজ একসাথে ছাদে উঠলাম। আমি বললাম, আচ্ছা রিয়াজ, তুমি কি কখনো ভেবেছ আমরা কেমন হব বড় হয়ে? রিয়াজ একটু হেসে বলল, হয়তো আমরা তখনও এমনই থাকব, একে অপরের পাশে। আমার চোখে তখন স্বপ্ন দেখছিলাম বছর বছর গড়াতে থাকে আর আমাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। কিন্তু আস্তে আস্তে আমার মনে এক নতুন অনুভূতির জন্ম নিতে থাকে। রিয়াজও বুঝতে পারে যে তার হৃদয়ে আমার জন্য এক বিশেষ স্থান আছে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, আমরা গাছের ছায়ায় হাঁটছিলাম। আমি হঠাৎ থেমে গিয়ে বললাম, রিয়াজ, আমি কি তোমাকে কিছু বলবো? রিয়াজ তাকিয়ে থাকল আমার চোখের দিকে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি জানি না এটা কি, কিন্তু আমি মনে করি আমি তোমাকে ভালোবাসি। রিয়াজের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলল, লিজা, আমি অনেকদিন ধরেই তোমাকে এটা বলতে চেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসা এখন গোপন, কারণ আমরা জানি পরিবারের সবাই এটা মেনে নেবে না। তাই আমরা চুপি চুপি দেখা করতে শুরু করলাম। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি জানালার পাশ দিয়ে বেরিয়ে আসলাম। রিয়াজ বাইরে অপেক্ষা করছিল। আমরা চলে গেলাম নদীর ধারে। সেখানে বসে আমরা অনেকক্ষণ কথা বললাম, স্বপ্ন দেখলাম আর একে অপরের উপস্থিতি উপভোগ করলাম। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, আমি আমার রুম থেকে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম। আমরা মৃদু আলোতে কথা বলতাম, বই পড়তাম, কখনো একে অপরের চোখে চোখ রাখতাম। আমি রিয়াজের কাঁধে মাথা রেখে বলতাম, তুমি জানো, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। রিয়াজ মুচকি হেসে বলতো, তুমি আর আমি, লিজা, আমরা একসাথে সবকিছু পারব। এক বিকেলে বাড়ির সবাই বাইরে গিয়েছে। আমি আর রিয়াজ একসাথে বাড়িতে। আমি রান্নাঘরে কিছু বানাচ্ছিলাম। রিয়াজ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু আমার হৃদয় আনন্দে ভরে উঠল। আমরা একসাথে অনেকক্ষণ কথা বললাম, হাসলাম আর একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠলাম। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আমি জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। রিয়াজ অপেক্ষা করছিল। আমরা চুপি চুপি বাগানে গিয়ে বসলাম। রিয়াজ আমার হাত ধরে বলল, তুমি জানো লিজা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি মৃদু হাসি দিয়ে বললাম, তুমিও আমার জন্য। তাই রাত গভীর হলে আমি আমার ঘরের জানালা দিয়ে বেরিয়ে এসে রিয়াজের রুমে যেতাম। রিয়াজ জানালার পাশে দাঁড়িয়ে থাকত, আমার অপেক্ষায় ছিল। আমি তার কাছে গিয়ে দাঁড়াতাম। আমরা একে অপরকে দেখে মুচকি হাসতাম। আমি বললাম, রিয়াজ, আমরা কি এভাবে কতদিন থাকতে পারবো? রিয়াজ গভীরভাবে তাকিয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, এটা সবচেয়ে বড় কথা। তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত। রিয়াজ আমার চুলে হাত বুলাত। আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করতাম। আমরা তখন অনেকক্ষণ কথা বলতো, নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকত, আমি আর রিয়াজ একসাথে বসে থাকতাম। রিয়াজ আমার হাত ধরে বলতো, তুমি জানো লিজা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি চোখে পানি নিয়ে বলতাম, আমিও না রিয়াজ। তারা একে অপরের খুব কাছে এসে দাঁড়াত। রিয়াজ আমার চুলে হাত বুলাত। আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ উপভোগ করত। তখন অনেকক্ষণ কথা হতো, ভালোবাসা প্রকাশ করা হতো, নিজের স্বপ্ন আর ভালোবাসার গল্প শেয়ার করতাম। একদিন আমরা ছাদে বসেছিলাম। রাতের আকাশে তারা ঝিকিমিকি করছিল। আমি বললাম, রিয়াজ, আমরা কি একসাথে এই তারার নিচে সারা জীবন কাটাতে পারবো? রিয়াজ আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমরা পারবো। আমরা সবকিছু পারবো। আমাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা অনেক ঝুঁকি নিয়েছিল। আমার বাড়ির পিছনের বাগানে এক জায়গা খুঁজে পেয়েছিল, যেখানে আমরা একে অপরের সাথে সময় কাটাতাম। একদিন আমি সেখানে গিয়ে বসেছিলাম। রিয়াজ আসার পর আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। আমি বললাম, এখানে আমরা সবসময় আসতে পারি, কেউ জানতে পারবে না। রিয়াজ বলল, এই জায়গা আমাদের নিজেদের, শুধু আমাদের। আমরা একে অপরের প্রতি অসীম বিশ্বাস ও ভালোবাসা অনুভব করত। আমি বলতাম, তুমি আমার জন্য সবকিছু রিয়াজ। রিয়াজ মৃদু হেসে বলতো, তুমিও আমার জন্য সবকিছু।
শুভ্রা, তাদের ভালোবাসা একে অপরকে শক্তি দিত, সাহস দিত। আমি বলতাম, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি জানি তুমি আমার পাশে থাকবে। রিয়াজ বলতো, আমরা সবকিছু পারব শুভ্রা, আমরা একে অপরের পাশে সবসময় থাকব। আমরা একসাথে অনেক সময় কাটাতাম। রিয়াজ বলল, শুভ্রা, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। শুভ্রা মৃদু হেসে বলল, আমিও রিয়াজ, আমরা সবসময় একসাথে থাকব। আমরা একে অপরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। আমি বলতাম, আমি চাই আমরা একসাথে সবকিছু করব। রিয়াজ বলতো, আমরাও তাই করব। আমরা একে অপরকে ভালোবাসি। আর এটাই সবচেয়ে বড় কথা, আমাদের গোপন সম্পর্ক একদিন ধরা পড়ে যায়। পরিবারের সবাই প্রথমে আশ্চর্য হয়, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারে আমার আর রিয়াজের ভালোবাসা কতটা গভীর। শেষ পর্যন্ত পরিবারের সবাই তাদের মেনে নেয় আর তাদের সম্পর্কের প্রতি সম্মান জানায়। আমি আর রিয়াজের প্রেম কাহিনী প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। তারা একে অপরের সাথে আজও সুখে আছে, আর তাদের গল্প সকলের মনে এক গোপন প্রেমের স্মৃতি হয়ে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আমার ভাতিজা খুব আকর্ষণীয় ছিল এবং তাকে দেখলে আমি আবেগপ্রবণ হয়ে পড়তাম। তাকে দেখলে আমার মন কেমন জানি করত। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, এই সুযোগে আমি আমার ইচ্ছা পূরণ করব। আমার স্বামী কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে গিয়েছিলেন। সেই রাতে আমি আমার ভাতিজার ঘরে গেলাম এবং ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম। যখন রাত গভীর হয়ে গিয়েছিল, সে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কি চাই? আমার নাম ছিল সোনালি এবং আমি আমার শ্বশুরবাড়িতে স্বামীর সাথে সুখী ছিলাম। কিন্তু অজানা কারণে আমি আমার ভাতিজার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। সে ছিল আকর্ষণীয়, যদিও আমার স্বামী আমাকে কখনো বলেনি যে তার এমন একটি ভাগ্নে আছে। আমাদের বাড়িতে একজন কাজের মেয়ে কাজ করত, আর আমি নিজেও বাড়ির কাজ করতাম। একদিন আমি লক্ষ্য করলাম আমার ভাতিজা আমাদের বাগানে গাছে পানি দিচ্ছে। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিলাম এবং বুঝতে পারছিলাম যে সে আমার দিকেও আগ্রহী। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি ভেবেছিলাম আমার বয়স 25 হলেও আমি এমনভাবে নিজেকে সাজিয়ে রাখতাম যেন আমার বয়স 17 বা 18 মনে হতো। তরুণ বয়সে আমার চেহারা ছিল আকর্ষণীয়, কিন্তু আমি জানতাম আমার ভাতিজা খুব লাজুক। সে কখনো প্রথমে কিছু বলার সাহস করবে না, কারণ আমার স্বামী তাকে সব সময় নিয়ন্ত্রণ করতেন। ছোটখাটো বিষয়েও তাকে সতর্ক করতেন, এটা করো না, ওটা করো না। এই কারণেই সে তাকে ভয় পেত এবং আমার দিকে আগাতে সাহস করত না। কিন্তু আমি জানতাম কেউ না কেউ প্রথম পদক্ষেপ নেবে। আমি বা আমার ভাতিজা, কেউ একজন। আমি ভাবছিলাম যে যদিও আমি আমার স্বামীর সাথে খুশি ছিলাম, তবুও সেই পূর্ণ সুখ আমি তার কাছ থেকে পাইনি, যা একজন নারী একজন পুরুষের কাছ থেকে যা চায়। এইসব ভাবতে ভাবতে 10 দিন কেটে গেল। এই 10 দিনের মধ্যে সে আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছিল। তার কথা বলার ধরন ছিল অত্যন্ত সুন্দর। সে খুব মধুর সুরে আমার সাথে কথা বলত। অন্যদিকে আমার স্বামী আমার সাথে সবসময় কঠিন ভাষায় কথা বলতেন, যা আমাকে কষ্ট দিত। তবে আমার ভাতিজা সুনীল আমার সাথে খুব ভদ্রভাবে কথা বলত, আমাকে সম্মান করত। সুনীলের প্রতি আমার মনোযোগ বৃদ্ধি পাচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে তার প্রতি আমার আকর্ষণ বাড়ছে। আমি এ বিষয়ে কাউকে বলতে চেয়েছিলাম, কিন্তু জানতাম যে বললে সমস্যার সৃষ্টি হতে পারে। আমি যদি কাউকে বলতাম, তারা আমার সম্পর্কে অপবাদ ছড়াত এবং আমার স্বামীও আমাকে ছেড়ে দিতে পারত। তাই আমি এটি গোপন রেখেছিলাম, কিন্তু আমার হৃদয় তখন আমার ভাতিজার জন্য ব্যাকুল ছিল। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে সেই রাত আমি তার সাথে কাটাবো। আমার স্বামী কাজে বাইরে যাচ্ছিলেন আর আমি খাবার তৈরি করে দ্রুত খেয়ে নিলাম। রাত গভীর হলে আমি ধীরে ধীরে তার রুমের দিকে এগোলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু আমি থামিনি। দরজা খুলে ভেতরে ঢুকলাম এবং তার পাশে শুয়ে পড়লাম। আমার হাত তার বুকে রেখে আমি চাদর সরালাম এবং তখনই আমার মাথা ঘুরে গেল। এটা আমার ভাতিজা ছিল না, আমি প্রথমে খুব খুশি ছিলাম, কারণ আমার স্বামী সবসময় আমার যত্ন নিতেন।
কিন্তু সেই রাতে সবকিছু বদলে গেল। তার কিছু আচরণ ছিল খারাপ, তিনি মাঝে মাঝে আমার সাথে খুব রুডভাবে কথা বলতেন যা আমার খারাপ লাগত। আমি পরিবারের একমাত্র মেয়ে ছিলাম যে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছে, কারণ আমাদের গ্রামে মেয়েদের বেশি পড়তে দেয়া হতো না। তবে আমার বাবা মা আমাকে স্নাতক পর্যন্ত পড়াতে উৎসাহিত করেছিলেন। আমি আশা করেছিলাম যে যার সাথে আমি বিয়ে করব সে শিক্ষিত হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী তেমন শিক্ষিত ছিলেন না, তবে তার ধনসম্পদ দেখে আমার বাবা মা আমাকে তার সাথে বিয়ে দিলেন। আমাদের শ্বশুরবাড়ি ছিল খুব বড়, এবং আমার আরামের জন্য আমার স্বামী গ্রামে একটি বড় বাড়ি তৈরি করেছিলেন, যেখানে আমরা থাকতাম। আমি নিজেই সব কাজ করতাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমার স্বামীর কাছে অনেকবার অভিযোগ করতাম। আমি বলতাম, এত বড় বাড়ির সব কাজ আমি একা করতে পারব না, আপনি একজন সহকারী নিয়োগ করতে পারেন যে আমার কাজে সাহায্য করবে। কিন্তু তিনি সবসময় বলতেন, এর দরকার নেই, তুমি এত সুন্দর যে আমি চাই না তুমি অন্যের সাহায্য নাও। এজন্যই তোমাকে আমার পরিবারের কাছ থেকে দূরে এনেছি। তার এই কথাগুলো মাঝে মাঝে আমার মন খারাপ করত, কিন্তু আমি জানতাম এটাও ছিল ভালোবাসার একটি ধরন। হ্যাঁ, আমার স্বামী আমাকে গভীরভাবে ভালোবাসতেন এবং আমাকে সবসময় কাছে রাখতে চাইতেন। কিন্তু তার কথা বলার ধরন এবং আচরণের কারণে আমি তাকে তেমন ভালোবাসতে পারতাম না। আমি অনেকবার বলেছি যে তিনি তার কথা বলার ধরন পরিবর্তন করা উচিত, কিন্তু তিনি কোনো গুরুত্ব দিতেন না। ছোটবেলা থেকেই তিনি এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে অর্থ উপার্জনের প্রতি বেশি মনোযোগ দেওয়া হতো। সময় চলে গেল এবং আমি ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম। আমার স্বাস্থ্যও ভালো ছিল না। অবশেষে তারা আমার জন্য একটি কাজের মেয়েকে নিয়োগ করল। দিনমজুর মহিলার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমরা সারাদিন হাসিঠাট্টা করতাম। তিনি আমার স্বামী আসার আগে তার বাড়িতে চলে যেতেন। তবে একদিন আমার স্বামী একটি অদ্ভুত কাজ করলেন যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের বাড়িতে একটি 18 বছরের ছেলেকে নিয়োগ করা হলো, যে বাগানে পানি দিত, ঘর ঝাড়ু দিত এবং বাইরে থেকে জিনিস আনত। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার স্বামী সাধারণত কাউকে বাড়িতে রাখতেন না। আমি জানতে চাইলাম কেন এই ছেলে এখানে আছে। কিন্তু আমার স্বামী বললেন, তুমি ক্লান্ত হয়ে পড়ছ, তাই আমি চাই এই ছেলে তোমাকে সাহায্য করুক। আমি অবাক হলাম যখন শুনলাম সেই ছেলেটি আমার স্বামীকে মামাজি বলে ডাকছে। তখন আমি বুঝতে পারলাম তিনি আমার স্বামীর ভাইপো। আমার স্বামী তাকে বাড়ির কাজে নিয়োগ দিয়েছেন। এই পরিস্থিতি দেখে আমি ভাবলাম, আমার স্বামী হয়তো আমার প্রতি সন্দেহ করছেন এবং আমার চরিত্র পরীক্ষা করতে চান। এটি ছিল তার এক বন্ধুর পরিকল্পনা, যিনি তার মতোই অশিক্ষিত ছিলেন। এই চিন্তা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিল, কিন্তু আমি জানতাম আমাকে বুঝদার হতে হবে। ভয়ে আমার মনটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। ভাবলাম এই সন্দেহ আমাদের সংসার ধ্বংস করবে। তবে আমার স্বামীর আচরণ আমাকে বলেছিল যে এটি সেরকম নয়, তিনি কেবল সাহায্য করতে চেয়েছিলেন। 4 দিন ধরে সেই ছেলেটি আমাদের বাড়িতে কাজ করছিল, কিন্তু আমি এখনও তার সাথে দেখা করিনি। 4 দিন পর যখন তাকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। সে খুব সুদর্শন ছিল। এমন সুদর্শন ছেলে আমি আগে দেখিনি। আমি যেন এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমার স্বামী আমার কাঁধে হাত রেখে আমাকে বাস্তবে ফিরিয়ে আনলেন। তিনি জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? তারপর তিনি বললেন, এখন তোমার পরিচয় করিয়ে দিই। এই ছেলেটি আমার বন্ধুর ছেলে, সে খুব গরিব। আমার বন্ধু অনুরোধ করেছিল যাতে আমি তাকে এখানে এনে কাজ দিই। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, তার চেহারা খুব সুন্দর ছিল। আমার স্বামী সবকিছু বুঝতে পেরেছিলেন, তাই তিনি আমাকে সেখান থেকে নিয়ে ভিতরে চলে গেলেন। হাঁটতে হাঁটতে আমি একবার বা দুবার ফিরে তাকালাম। এরপর আমি সেই ছেলেটির সাথে কথা বলতে শুরু করলাম। সে খুব ভালো কাজ করত এবং তার কথা বলার ধরনও সুন্দর ছিল। ঘটনাটি বেশ অদ্ভুত ছিল এবং সেই ছেলেটির প্রতি আমার স্বামী বিরক্ত ছিলেন, কারণ সে তার এক বিশেষ বন্ধুর ভাতিজা ছিল। প্রতি সপ্তাহে আমার স্বামীকে শহরে যেতে হতো এবং এইবারও সে শহরে চলে গেল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি আমার ইচ্ছা পূরণ করব এবং রাতটি সুনীল এর সাথে কাটাব। আমি পুরো দিন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এবং রাতে ধীরে ধীরে সুনীল এর ঘরে ঢুকে তার বিছানায় শুয়ে পড়লাম। আমি তার শরীরে হাত রাখলাম। সুনীল ঘাবড়ে গিয়ে বলল, তুমি এখানে কেন? তারপর আমি তাকে আমার ভালোবাসার কথা জানালাম। আমরা সেই রাতে একসাথে অনেক সময় কাটালাম এবং মনে হলো সত্যিকারের সুখ পেলাম।
অবশেষে আমি আমার রুমে ফিরে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম এবং সেই রাতে খুব ভালো ঘুম হলো। সকালে যখন আমার ঘুম ভাঙল তখন আমি বেশ ভালো অনুভব করছিলাম, কিন্তু সুনীল এর মুখ দেখে মনে হলো সে খুবই অনুতপ্ত। আমার আবার ইচ্ছা হলো তার সাথে সময় কাটানোর, কিন্তু আমার স্বামী বাসায় না থাকায় সুযোগ হলো না। তবে আমি সুনীল এর রুমে গিয়ে ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম এবং তার গায়ে হাত রাখলাম। সে সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করল। আমি চাদর সরাতেই চমকে উঠলাম, কারণ সেখানে আমার 18 বছরের ভাতিজা নয়, আমার নিজের স্বামী শুয়েছিল। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং আমি ভয়ে কেঁপে উঠলাম। স্বামী রেগে গিয়ে আমার মুখে চড় মেরে বলল, তুমি কি ভেবেছিলে তুমি এটা করতে পারবে আর আমি জানব না? সুনীল আমাকে সব বলেছে গত রাতে। তিনি আরও বললেন, আমি অনেক দিন ধরে তোমার চালচলন লক্ষ্য করছিলাম। তোমার সব পরিকল্পনা আমি জানতাম। তুমি আমাকে ঠকাতে চেয়েছ। আমি এই কথা শুনে ভীষণ কষ্ট পেলাম এবং ভয়ে মরে যেতে চাইলাম, কিন্তু এটাকে স্বপ্ন মনে করে উপেক্ষা করেছিলাম। কিন্তু এখন বাস্তবতাটা আমার সামনে দাঁড়িয়েছিল। স্বামীর রাগ এবং দুঃখ তার মুখে স্পষ্ট ছিল, এবং তার চোখে হতাশা এবং ক্ষোভ দেখতে পাচ্ছিলাম। তার সেই দৃষ্টিতে আমি কাঁপতে লাগলাম, মাথা ফেটে যাচ্ছিল। শ্বাস নিতে পারছিলাম না। আমার স্বামী বললেন, তুমি তোমার নিজস্ব ফাঁদে পড়েছ। তুমি শিক্ষিত হলেও ভালো মেয়েদের মতো আচরণ করনি। আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের দিকে দৌড়ে গেলাম, আর সে আমার পেছন পেছন আসছিল। আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমি জানতাম এখন আমার সাথে কি ঘটতে যাচ্ছে। আমার স্বামী আমাকে জীবিত ছেড়ে দেবেন না, এবং এটা আমার প্রাপ্য ছিল। এত ভালো স্বামী থাকা সত্ত্বেও আমি অন্যায় করেছিলাম। শয়তানের ফাঁদে পড়ে রুমে ঢুকে দেখি তিনি কোথাও নেই। ভয়ে আমি সেখানেই থেমে গেলাম, কারণ আমার সামনে মৃত্যুর ভয় ছিল। তিনি বাইরে থেকে জোরে জোরে ডাকতে লাগলেন, তুমি যদি 5 মিনিটের মধ্যে বাইরে না আসো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই কথা শুনে আমার মনে হলো মৃত্যুর চেয়েও খারাপ কিছু। আমি বাইরে এসে তার পায়ে পড়ে বললাম, আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি এমন কাজ করব না। আমি আমার আবেগের কাছে হেরে গিয়েছিলাম। সে আবার আমার মুখে থাপ্পড় মেরে বলল, তুমি খুবই অসভ্য, তোমার লজ্জা নেই। আজ তোমাকে জীবিত রেখে দেব না। তিনি একটি লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করলেন। আমি আমার কাজের জন্য ক্ষমা চাইতে লাগলাম, কিন্তু তিনি থামলেন না। তিনি যন্ত্রের মতো মারতে লাগলেন। এই আমার সেই স্বামী, যিনি আগে আমার জন্য জীবন দিতেন। আমার স্বামী সবসময় আমার যে কোনো সমস্যার পাশে দাঁড়াতেন এবং আমার সামান্য অসুবিধাতেও উদ্বিগ্ন হতেন। কিন্তু আজকের দিনটা আলাদা ছিল। রাগের বশে তিনি সম্পূর্ণ মেজাজ হারিয়ে ফেললেন এবং থামার কোনো লক্ষণ দেখালেন না। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করছিলাম, ক্ষমা চাইছিলাম, কিন্তু তিনি কিছুতেই থামতে রাজি ছিলেন না। অবশেষে তিনি ক্লান্ত হয়ে লাঠি ফেলে দিয়ে বিছানায় বসে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। তিনি আরও বললেন, তোমাকে এত সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছ। আমার সম্মান তোমার কাছে মূল্যহীন ছিল। তোমাকে মাথার মুকুট বানিয়েছি, কিন্তু তুমি তার যোগ্য ছিলে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি যদি আমার সাথে সঠিকভাবে ব্যবহার করতে এবং সঠিকভাবে কথা বলতে, তাহলে আমি কখনো এমনটা করতাম না। আমি শুধু তোমার দিকেই মনোযোগী হতাম। আমি তোমাকে অনেকবার বলেছি তোমার কথা বলার ভঙ্গি বদলাতে, কিন্তু তুমি কখনো শোনোনি। তিনি বললেন, তুমি আমার কথায় পাত্তা দাওনি, তাই আমিও পাগল হয়ে গেছি। কেন ঘরের ভিতর এমন করেছ? আমি তার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। তিনি বিষণ্ণ চোখে তাকিয়ে বললেন, আমি তোমাকে এত সম্মান দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, আর তুমি আমাকে এই শিক্ষা দিয়েছ যে আমার অনুপস্থিতিতে তুমি অন্য কারোর সাথে ঘুমাতে পারো। আমি তার দিকে তাকিয়ে বললাম, এর জন্য তুমিও দায়ী। তুমি যদি আমাকে সঠিকভাবে ভালোবাসতে, আমি কখনো এমনটা করতাম না। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। প্রথম 2-3 দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর তুমি অনেক দিন আমার থেকে দূরে থাকলে, আমাকে ঠিকমতো সময় দিলে না। তখন আমি কি করব? আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। আমার কি দোষ ছিল বলো? তুমি যদি ওকে রাখলে এতসব নাটক হতো না। আমি আমার ভুল মানতে রাজি নই। সে তখন একই কথা বলতে লাগল যে সে আমাকে পরীক্ষা করছে। দেখো, আজ আমার সন্দেহ বিশ্বাসে পরিবর্তিত হয়েছে, এবং আমি খুব দুঃখিত যে তোমার মতো একটি মেয়ে আমার স্ত্রী। তখন তার কণ্ঠে শুধু দুঃখ ছিল। আমি সেই কথাটি শুনেছিলাম। আমার আফসোস ছিল যে আমার স্বামী আমাকে এত ভালোবাসলেও আমি তাকে ঠকাতে চেয়েছিলাম।
কিন্তু আমি আমার ইচ্ছার কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম। এখন আমি কি বলবো? আমার স্বামী হঠাৎ রেগে গিয়ে মুখ লাল করে উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে কাছে নিয়ে এসে বললেন, আমি আর তোমার সাথে থাকতে পারব না। কারণ যখনই তোমার মুখ দেখি, তোমার এই খারাপ কাজটা আমার মনে পড়ে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। তিনি বললেন, আমি সহ্য করেছি, কিন্তু এখন আর এই কষ্ট সহ্য করতে পারি না। একজন পুরুষের সব কিছু সহ্য করতে পারি না, তাই আজ আমি তোমাকে তালাক দিয়েছি। এই কথা শুনে আমি যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। 3 দিন আগে আমার জীবন সুখে পরিপূর্ণ ছিল। আজ আমি সম্পূর্ণ অসহায় হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। আমার স্বামী আমাকে এমন জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল যেভাবে আমি প্রতিদিন নিজেকে তুলে দাঁড়াতাম। যদিও এটি আমার জন্য একেবারেই ঠিক ছিল না, কারণ আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। আমার স্বামীর অনুপস্থিতিতে আমি এসব করছিলাম। কিন্তু এখন আমার কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার চরিত্রের দাগ। আমি উঠে আমার জিনিসপত্র গুছিয়ে মায়ের বাড়িতে চলে এলাম, কিন্তু সেখানেও শান্তি পাইনি। আমার স্বামী আমার পরিবারের সবাইকে সব জানিয়ে দিয়েছিল, যার ফলে আমার মা, ভাই এবং ফুফু সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল। একসময় আমি আমার স্বামীর ঘরের রানী ছিলাম, কিন্তু আজ আমার একটি ভুল আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। যারা আমাকে একসময় সম্মানের চোখে দেখত, তারা এখন ঘৃণার চোখে দেখে। আমি এতটাই লজ্জিত যে নিজের নামও মনে করতে পারছি না। মনে হচ্ছিল এখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বারবার সেই ছেলেটির কথা ভাবতে লাগলাম, যে আমাদের বাড়িতে না এলে হয়তো এই ভুলটা কখনোই ঘটত না। এখন আমি আমার বাবা মায়ের বাড়িতে কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছি, কিন্তু আজও আমার ইচ্ছা আমাকে এভাবে বাঁচতে বাধ্য করেছে। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ির লোকদের সম্মান করা তাদের কর্তব্য হয়ে দাঁড়ায়। কিন্তু একই মেয়ে যখন তার স্বামীর সম্মান নষ্ট করে, তখন সে সেই ঘরের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই বিবাহিত মেয়েদের সবসময় তাদের স্বামীর সম্মান রক্ষা করা উচিত, কারণ বিয়ের পর তারা সম্পূর্ণ অপরিচিত পরিবেশে চলে আসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ।